রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিকতা কর্তৃক আয়োজিত আজকের ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবের গল্পগ্রন্থ মৃত্যুকে মারিয়ের পাঠোত্তর আলোচনায় সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনের আলোচক হিসাবে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক নাজিব ওয়াদুদ, আছেন প্রফেসর ডক্টর সামিউল ইসলাম, সেক্রেটারি বাংলা উর্দু লিটারারি ফোরাম, আরও আছেন বিশিষ্ট কবি, গবেষক এবং নতুন একমাত্র সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক ডক্টর ফজলুল হক তুহিন, আছেন কবি ও কথা সাহিত্যিক মঈন শেখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিশিষ্ট কবি ও গবেষক এবং কবিতা বাংলাদেশের সেক্রেটারি ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। আমি সভাপতিকে মেহমানদেরকে নিয়ে আসনের গ্রহণের অনুরোধ করব। এ পর্যায়ে কোরআন তেলাওয়াত নিয়ে আসবেন বাংলা উর্দু লিটারারি ফোরামের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম। কোরআন তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি ফেরদৌস আলমকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله. ধন্যবাদ জানাচ্ছি ফেরদৌস আলমকে। আপনারা জানেন যে একটা দীর্ঘ ফ্যাসিবাদী সময়ের পরে 5ই আগস্ট, যেটা ছিল 36 জুলাই, এক বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশকে আমরা পেয়েছি। এই যে ফ্যাসিবাদী সিস্টেম বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় দীর্ঘ সময়কে চিত্রায়িত করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা কথাশিল্পী মনির বেলাল, যিনি মিছিলের উত্তপ্ত সময়ে সামনে থেকেছেন এবং তার সেই অভিজ্ঞতাকে তিনি চিত্রায়নের চেষ্টা করেছেন তার মৃত্যুকে মারিয়ে গল্পগ্রন্থে। আমরা এই গ্রন্থটির বিষয়ে আলোচনা শুনব বাংলা উর্দু লিটারারি ফোরামের সাধারণ সম্পাদক, অনুকার পত্রিকার সম্পাদক ডক্টর সামিউল ইসলাম স্যারের কাছে। আলোচনা নিয়ে আসছেন প্রফেসর ডক্টর সামিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের কথাশিল্পী মনির বেলালের সৃষ্টি মৃত্যুকে মারিয়ে পাঠোত্তর আলোচনার অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত শিক্ষক, আজকের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, আমাদের সবার অভিভাবক, রাজশাহী শহরের অনেক সাংবাদিক এবং লেখকের যিনি পথ প্রদর্শক রাহবার কথাশিল্পী নাজিব ওয়াদুদ এখানে উপস্থিত আছেন ডক্টর ফজলুল হক তুহিন, বিশিষ্ট কবি, সমালোচক, গবেষক, আমার শরীর অনেক কাছের মানুষ এবং যার আপাদমস্তক রসে ভরা মঈন শেখ কথাশিল্পী। সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন এনাব ভাই, স্নেহের অনেকেই উপস্থিত আছেন, সবার নাম নিচ্ছি না, লম্বা হয়ে যাবে। মাগরিবের সময় হয়ে আসছে। আজকের এই আষাঢ়ের বৃষ্টিস্নাত সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের লেখক মনির বেলাল। আমি মনির বেলালকে যত থেকে দেখছি তাতে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে মনির বেলাল হচ্ছে একটা স্বচ্ছ মনের মানুষ। তার কথা এবং কর্মের মধ্যে কোনো জটিলতা আমি দেখতে পাইনি এ পর্যন্ত, আর সেটার প্রমাণ তিনি রেখে চলেছেন তার গদ্যে, তার গল্পে। তিনি খুব সহজ সরল ভাষায় লেখেন, অতি কথন নাই। তিনি যেটা বুঝেছেন, এনাব ভাই যে গল্পটা বলেছেন, এটা বাস্তবেই আমিও দেখেছি যে ও আগে স্বাদ নেবে তারপরে সেটার ব্যাপারে বলবে। এটি হওয়া উচিত। একজন লেখক যদি কোনো কিছুর যদি বাস্তব অভিজ্ঞতা অর্জন না করেন, শুধু সবসময় কল্পনা দিয়ে আসলে হয় না। যদিও আমরা এটা কি ফিকশনের মধ্যেই তো পড়ে, তাই না? তো ফিকশনের একটা গুণ হচ্ছে যে এখানে কল্পনা থাকবে, ইমাজিনেশন থাকবে। সেটা গল্প হতে পারে অথবা কবিতা হতে পারে। আর এই ইমাজিনেশনের দ্বারা, কল্পনার দ্বারা আমরা অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরি। সেটা হয়তো আমাদের আনন্দের খোরাক হতে পারে, কিন্তু বাস্তব জীবনে সেটাকে মেলানো মুশকিল হয়ে যায়, সেখানে পথ পাওয়া মুশকিল। এই জন্য ইমাজিনেশনটাকে রাখতে হবে যেমন রসবোধের জন্য, তেমন সাহিত্যে বাস্তবধর্মী বিষয়কেও নিয়ে আসতে হবে। এটা হতে পারে যে বাস্তবতার সাথে ইমাজিনেশনকে মিশ্রিত করে একটা রূপ দান করা, যেখান থেকে রসও পাওয়া গেল, পথ প্রদর্শনের খোরাক পাওয়া গেল।
মনির বেলাল তার লেখা আমি পড়েছি, প্রথম যে গল্পটা, এই গল্পটা আমার প্রুফ দেখার সুযোগ হয়েছে। সেখানে কিছু উর্দু ডায়লগ থাকার কারণে হয়তো এই সুযোগটা আমি পেয়েছিলাম। তো আমি দেখেছি সহজ সরলভাবেই তিনি যে কথাগুলো তুলে ধরেছেন। 71কে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, 71 নিয়ে অনেক কথা হয়েছে, অনেক গান, কবিতা, গল্প, উপন্যাস, অনেক কিছু হয়েছে। তুহিন ভাই ওদিকে কিছু আলোচনা করেছেন বিস্তৃতভাবে, আমি অত বিস্তৃত কথায় যাব না, আমি জাস্ট একটু পয়েন্ট আর কি হয়তো আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা আমার মনের প্রশ্ন থেকে আমি জানাতে চাই যে 71-এর ঘটনা সত্য, 71 একটা বাস্তবতা, কিন্তু এই 71কে নিয়ে যে ন্যারেটিভ তৈরির যে একটা পরিকল্পনা ছিল, সেখানে যে অতিকথন, অতিরঞ্জন, এইটা উপকারের জায়গায় ক্ষতি করেছে। যেটা সঠিক, যেটা তার মাত্রা অনুযায়ী প্রদান করা উচিত, সেই মাত্রা অনুযায়ী যদি থাকতো তাহলে হয়তো এই ঝামেলাগুলো তৈরি হতো না। তুই রাজাকার, রাজাকার এটা একটা বাস্তব বিষয়, কিন্তু রাজাকারকে আমাদের সামনে তুলে ধরতে যে এত বেশি অতিরঞ্জন করা হয়েছে, যেটা বুমেরাং হয়ে গেছে। যারা সেই অস্ত্রকে ব্যবহার করেছে 50 বছর ধরে, সেই অস্ত্র তাদেরকেই ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু এই 71 এবং স্বাধীনতার বিপক্ষে কি কোনো ব্যক্তি আছে এই বাংলাদেশে জীবিত? নাই, একজনও নাই। আমার পড়াশোনা, আমার জানাশোনা থেকে আমি যেটুকু বুঝি যে একটা ব্যক্তিও নাই। এবং সেইটাকে তুলে ধরতে যে যার জন্ম, আমি ব্যক্তিগত, আমার জন্ম তো 77 সালে, 71-এর অনেক পরে, কিন্তু আমাকেও রাজাকার বলা হয়, হচ্ছে কেন? তার মানে কি এটার দ্বারা একটা ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার কোনো পরিকল্পনা ছিল বা আছে, সেখান থেকে বলা হচ্ছে। এটা হতে পারে আমার বাবাকে যদি রাজাকার বলা হতো আমি সন্দেহান হয়ে যেতাম, হয়তো বা হতে পারে, কারণ তখন তিনি যুবক ছিলেন। আমার দাদার কথা বললে হয়তো বা হতে পারতেন, কিন্তু আমাকে যখন বলা হয় তখন তো আমি বুঝে যাচ্ছি যে এটা উদ্দেশ্য প্রণোদিত। তা আজকের এই যে 50 বছর পরে 36 জুলাই, 5 আগস্ট, এটাও একটা বাস্তবতা। প্রকৃতি কতগুলো বিষয়কে তার নিজস্ব নিয়মেই সংগঠিত করে থাকে। হয়তো বা 50 বছর আমরা ত্যক্ত বিরক্ত হয়েছি, আমাদের জেনারেশন, নিউ জেনারেশন, তারা ইয়াং জেনারেশন, তারা হয়তো ভেবেছে যে এইটা না করে আমার দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া দরকার, অর্থনৈতিক, শিক্ষা দীক্ষা, গবেষণা ইত্যাদির ক্ষেত্রে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। সেখানে না করে অন্যদিকে যাওয়া হচ্ছে, বিভাজন সৃষ্টি করা হচ্ছে, দুইটা গ্রুপে বিভক্ত করে দেওয়া হচ্ছে, একটা পক্ষে একটা বিপক্ষে। অথচ আমার জন্ম এ দেশের মাটিতেই, এটা তো হওয়া উচিত ছিল না। কিন্তু সেই অতিরঞ্জন থেকে আজকে যে ঘটনা ঘটলো, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই 36 জুলাই এটাও যেন অতিরঞ্জন, অতিকথনের পর্যায়ে না চলে যায়। এটার যে বাস্তবতা, হ্যাঁ, তবে এইটার যে ন্যারেটিভ সেটা তৈরি করতে হবে, এটা রাখতে হবে, পরবর্তী জেনারেশন যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। অতীত এবং এই আমাদের বর্তমানকে তারা যখন রোমন্থন করবে, তখন তারা সেখান থেকে একটা শিক্ষা পাবে, সেটা একটা ডিসিশন নিতে পারবে। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, মনির বেলাল ওই যে একেবারে ঘোর কাজ বোঝে না, খুব সাদামাটা মানুষ, সাদামাটাভাবেই লেখে। কিন্তু সাহিত্যে আমি যেটা মনে করি, আমি যেহেতু সাহিত্যের ছাত্র, বাধ্য হয়ে পড়াতেও হয়, তো সেখানে আমি দেখি যে কল্পনা, ভাব ভাষা এবং অলঙ্করণ, এই তিনটার সমন্বয়, আরও বেশি না, এই মোটামুটি এই তিনটার সমন্বয় যদি ঘটানো যায়, তাহলে সাহিত্য মানুষের কাছে একটা আবেদন তৈরি করতে পারে এবং একটা স্থায়ী রূপ নিতে পারে। তো এখানে অলঙ্করণের ক্ষেত্রে আমি বলবো যে মনির বেলাল যেন এই দিকটাকে একটু খেয়াল করে। মাঝে মাঝে কিছু কিছু উনি সাদৃশ্য নিয়ে আসছেন, উপমা রূপক নিয়ে আসছেন, ভালো লাগে, কিন্তু আমি মনে করবো যে এই জায়গাটাতে তাকে আরও ফোকাস করা দরকার এবং আরও বলিষ্ঠ একটা অবস্থানে আসা দরকার। সবার ভেতরে একটা মানে আলাদা আলাদা গুণ আছে, এক একটা ফুল, এক একটা সুঘ্রাণ, এক একটা আকর্ষণ। তা আমি বলবো যে এই ধরনের যে অলঙ্কারের যে বিষয়টা, এই বিষয়টা আপনি যদি আরেকটু নজর দেন, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে, সুন্দর থেকে সুন্দরতর হবে। তা আমি এই প্রত্যাশা ব্যক্ত করি, দোয়া করি, কামনা করি যে মনির বেলাল উত্তরোত্তর আরও উন্নতির দিকে যাক এবং জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে তার একটা অবস্থান তৈরি হোক, এই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।